হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের জিওগ্রাফির আবার নতুন একটা অধ্যায় নিয়ে, নতুন একটা অংশ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পূর্বের ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা গম আর মিলেট চাষ নিয়ে আলোচনা করেছিলাম। কারা কারা খুব ভালোভাবে টেক্সট বইটা ফলো করেছো? অনেকেই ফলো করেছে। তো আমি কয়েকটা প্রশ্ন একটু তোমাদের জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, বলো তো, গম চাষ মূলত ভারতবর্ষের কোন অংশে সব থেকে বেশি চাষ করা হয় এবং কেন চাষ করা হয়? কে বলতে পারবে আমাকে? আচ্ছা, উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে সব থেকে বেশি চাষ করা হয়। আচ্ছা, কয়েকটি রাজ্যের নাম বলো তো আমাকে। উত্তরপ্রদেশ, আচ্ছা। পাঞ্জাব, ভেরি গুড। হরিয়ানা, ভেরি গুড। আচ্ছা, এইরকম কিছু কিছু রাজ্যে আমাদের গম চাষটা বেশি হয়, তাই তো? মিলেট বলতে কি বোঝো? কে বলতে পারবে আমাকে? হ্যাঁ, যে তিনটি একটু নিকৃষ্ট মানের দানা শস্য রয়েছে, কি কি সেগুলো? জোয়ার, বাজরা এবং রাগি, তাই তো? এই তিনটি দানা শস্যকে একত্রে মিলেট বলা হয়ে থাকে। আচ্ছা, সবাই খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছো, তার জন্য আমি খুবই খুশি। সবাইকে ধন্যবাদ। সবাই প্রত্যেকদিন এরকম ভাবে নিজেদের যে অংশটুকু জানার, যে অংশটুকু সবাই সেভাবে নিজেদের মতো করে তৈরি করবে, যাতে পরীক্ষার আগে তোমাদের বিশেষ কোনো বিপদে পড়তে না হয়। কারণ এখন থেকে যদি সঠিকভাবে তৈরি হয়ে থাকে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা জিনিস, তাহলে দেখবে পরীক্ষার আগে তোমাদেরকে আর বাড়তি চাপ নিতে হবে না, যেটা আমার মনে হয়। তখন হয়তো খুব সামান্য একটু রিডিং পড়লে, একটু ভালোভাবে রিভিশন দিলে জিনিসগুলো খুব ভালোভাবে তোমাদের মাথায় আবার গেঁথে যাবে, তাই না? তোমরা তো ক্লাস 10 মাধ্যমিক দেবে আগামী বছরেই। তো তোমাদের প্রস্তুতি যেন অন্যান্য বছরের থেকে এবং সবার থেকে যেন আলাদা হয়। তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট একটা কিছু করে দেখাতে হবে যে হ্যাঁ, তোমরা যথেষ্ট খুব ভালো আহ খাটাখাটনি করেছো, মানে পরিশ্রম দিয়েছো, পরিশ্রম করেছো। যেমন দেখো, আমরা এই যে কৃষি ব্যবস্থাগুলো পড়ছি, কৃষক তার পরিশ্রমের ফসল কখন পায় বলতো? যখন কৃষক একদম বীজ বোনা থেকে শুরু করে ফসল যতক্ষণ না সে ঘরে তুলছে, বা ঘরে তোলা ছাড়াও উদ্বৃত্ত যে ফসল নিজের প্রয়োজন মেটানোর পরে যখন বাজারজাত করছে, তার থেকে যখন লাভবান হচ্ছে বা লাভ আহ নিচ্ছে, সেইটাই হচ্ছে কৃষকের পরিশ্রমের মূল্য তখনই সে পায়। যদি ফসল যদি না ফলে, যে কোনো কারণেই হতে পারে, তখন কৃষক কিন্তু তার ফসলের সঠিক মূল্য সে আর পায় না। পায় কি? তো তোমাদেরকেও যদি, তোমরা যে সারা বছর ধরে পরিশ্রম করছো, তার সঠিক মূল্যায়ন কিন্তু তোমরাই করতে পারবে একমাত্র, তাই না? তো প্রত্যেককে সেই জন্য আমি বারবার করে বলি, অন্যান্য বছরের তুলনায় তোমাদের এটাকে একটু স্পেশাল ইয়ার নিয়ে স্পেশাল ভাবে তোমাদেরকে সঠিক নির্দিষ্ট রুটিন করে তোমাদেরকে সঠিকভাবে তৈরি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে নতুন একটা ফসল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাকে কেউ বলো তো, সকালবেলা আমরা একটা নির্দিষ্ট পানীয় পান করি, যেটাকে একটা ছোটখাটো উত্তেজক পানীয় বলতে পারি। কি সেটা? চা, তাই তো? সব জায়গাতেই চায়ের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় আমাদের ভারতবাসীর তথা সারা পৃথিবীতেই। দেখবে সকালে উঠে সবাই একটু চা হলে যেন খুব বেটার হয়, ভালো হয়। তোমরা চা খাও সবাই? সবাই চা খায়, বেশিরভাগ লোকে চা খায়।
তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো বেশিরভাগই মানে দুধ চা যেটা, সেইটা খেতে বেশি প্রেফার করো, পছন্দ করো। তো যারা যারা দুধ চা, অনেকেই আছে অতিরিক্ত হারে হয়তো খায় বা খাওয়ার অভ্যাসও ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করব লিকার চা, অনলি লিকার দিয়ে, সামান্য চিনি দিয়ে লিকার চা যেটা খায় সেটা খাওয়া অভ্যাস তৈরি করো, তাহলে মনে হয় আরো বেটার হয় সেটা। ঠিক আছে? ঠিকই তোমরা বলেছো, সকালে আমরা উত্তেজক পানীয় হিসাবে চা পান করে থাকি। আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সব জায়গাতেই আমরা অলিগলিতে, বাজারের মধ্যে, মাছের বাজার, সবজির বাজার, স্টেশন, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই চায়ের দোকান দেখতে পাই। মানে চায়ের এতটাই একটা চাহিদা রয়েছে চা পান করার প্রত্যেকটা মানুষের মধ্যে। দেখবে আমাদের এইখানটায় বিশেষ করে খুব অল্প, মানে অল্প পথ অতিক্রম করতেই অনেকগুলো চায়ের দোকান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা চায়ের দোকানেই যথেষ্ট ভিড় কিন্তু লক্ষ্য করা যায়, তাই না? তো তোমরা বুঝতেই পারছো চা কিভাবে আমাদের জীবনের সাথে ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে। তাই না? তো তোমরা সবাই এতক্ষণে বুঝেও নিয়েছো যে আজকের আমাদের পাঠ্যসূচির মানে ক্লাস 10, তোমরা সেই ক্লাস 10 এর পঞ্চম অধ্যায়ের আমরা যে কৃষি ব্যবস্থা আলোচনা করছিলাম, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব ভারতবর্ষের কৃষি ব্যবস্থার অন্তর্গত চা, এই ফসলকে নিয়ে। আচ্ছা দেখো, এখানটায় আমি ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছি চা যে বাগিচা থেকে বা যে বাগান থেকে চা সংগ্রহ করা হয়, চা সংগ্রহ করার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কি সেই পদ্ধতিটা? দেখো, এটা প্রথম যে ছবিটা, একটা হাত এবং তার চা বাগানের কিছু অংশ দেখিয়েছি। কচি পাতা থাকবে এবং তার সঙ্গে একটা কুড়ি টাইপের থাকবে। ঠিক আছে? যেটা হয়তো খুব সদ্য পাতাটা মেলবে। এইরকম চায়ের এইরকম পাতা অংশগুলোকে বেছে নিতে হয় যারা শ্রমিক, এবং তার জন্য দক্ষ শ্রমিক চেনার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। তারা এই অংশটাকে সঠিকভাবে চিনবে, তারপর এটাকে সংগ্রহ করবে। চা সংগ্রহ করার পরে বিভিন্ন পদ্ধতি আছে। এরকম ভাবে আসার পরে চাটা এরকম দেখবে, আমাদের বাড়িতে যে পাতা চা আসে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভাবে পরে যে ছবিটা দেখিয়েছি এরকম ভাবেই আমাদের বাড়িতে চায়ের পাতাটা আসে। সেটাকে আমরা যখন চিনি দিয়ে গরম জলে, উষ্ণ গরম জল করে সেটাকে ফোটাচ্ছি, তখন এই কাপের মধ্যে যে চাটাকে দেখতে পাচ্ছি এই অবস্থায় আসে। আবার যে গুঁড়ো চা থাকে, সেই গুঁড়ো চা তার সাথে দুধ মিশিয়ে তখন সেটা দুধ চা হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ভালো লাগছে না? হ্যাঁ, চা সম্পর্কে আলোচনা করছি তো একটু তো ভালো লাগবেই, অবশ্যই ভালো লাগবে। চলো আমরা এবার দেখি এই চা চাষের চা সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ধীরে ধীরে এবার জানবো। প্রথমে বলা হচ্ছে বাগিচা ফসল। ঠিক আছে? আর এই চায়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে থিয়াসাইনেনসিস। কি নাম বললাম চায়ের বৈজ্ঞানিক নাম? থিয়াসাইনেনসিস। ঠিক আছে? আচ্ছা, এই যে চা পাতা দেখেছো, আচ্ছা কেউ কি দার্জিলিং বা কোনো চা বাগানে কোথাও কি কেউ ঘুরতে গেছো? আচ্ছা, দু চারজন গেছে। তো চা গাছকে নিশ্চয়ই দেখেছো, একদম কাছে গিয়ে চা গাছে হাত দিয়ে, দেখেছো তো? আচ্ছা, ফটোও তুলেছো? বাহ, খুব ভালো। কটা ফটো তুলেছিলে? অনেকগুলো তুলেছিলে। বাহ, খুব ভালো। তো তাহলে চা তো তুমি সামনাসামনি গিয়ে দেখেছো যারা গেছো। আহ দেখবে চা গাছ মূলত একটা ঝোপ জাতীয় উদ্ভিদ, তাই তো? একটা জায়গা দেখো, এই ছবিগুলো আমি দেখিয়েছি, একটা নির্দিষ্ট জায়গাতে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই চা গাছ হয়ে আসছে। তাদেরকে পরিচর্যা করা হয়,
পরিচর্যা করে তাদের থেকে নির্দিষ্ট সময়ে চা পাতা সংগ্রহ করা হয়। ঠিক আছে, তো চা গাছ বলছে প্রায় 9 মিটার লম্বা চিরহরিৎ বৃক্ষে শুকনো পাতা বিশেষ। চিরহরিৎ কেন? সারা বছরই এই চা গাছের পাতা সবুজ থাকে বলে চিরহরিৎ হয়েছে। ঝোপের মতো দেখতে হয় এবং এটি বিশ্বের প্রাচীনতম ও সর্বপ্রধান একটা পানীয় বাগিচা ফসল। মৃদু উত্তেজক পানীয় হিসাবে সারা বিশ্বে এর খ্যাতিমান রয়েছে। চা উৎপাদনে বর্তমানে চীন প্রথম স্থান অধিকার করে আছে, ভারত দ্বিতীয়। ঠিক আছে, এবং চা রপ্তানি করেও ভারত কিন্তু পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। মানে চা ভারতবর্ষে উৎপাদন হয়, আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর সেটা তারা বিদেশে রপ্তানি করে দেয়। এবং বিদেশে রপ্তানি করার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এই চাকে কেন্দ্র করে। তাই জন্য একে সোনালী পানীয় বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা হচ্ছে জগৎ বিখ্যাত, কারণ পশ্চিমবঙ্গের এই চায়ের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, স্বাদে এবং গন্ধে হচ্ছে অতুলনীয়। ঠিক আছে, সেজন্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা হচ্ছে জগৎ বিখ্যাত। সোনালী পানীয় কেন বলা হয় সেটা নির্দিষ্ট করে আমরা আরেকটু ভালোভাবে জানবো। সেটা হচ্ছে যে এটা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় একটা অঞ্চলে এই চা চাষটা সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এর খ্যাতি রয়েছে সারা পৃথিবী জুড়ে। ঠিক আছে, তো সেই জন্য এবং এর ব্যাপক উৎপাদন হচ্ছে এই অঞ্চলে। তো উৎপন্ন হওয়ার জন্য আন্তর্জাতিক বাণিজ্য হিসাবে পণ্য হিসাবে চা রপ্তানি করে ভারত, চীন, শ্রীলঙ্কা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ যে দেশগুলোতে মূলত চা চাষ হয়ে থাকে সেইখানটাতে সেই দেশগুলো প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যেখানটাতে চায়ের চাষ বা চায়ের সেরকম ভাবে অংশ লক্ষ্য করা যায় না। তাই জন্য এটাকে সোনালী পানীয় বলা হয়। বোঝা যাচ্ছে? চায়ের ছবি আলাদা করে আমার দেওয়ার দরকার ছিল না, তাও আমি দিলাম। চা খায়নি বা চা দেখেনি এমন হয়তো কেউই নেই, তবু এই ছবিটা আমি দিলাম। আর নিচে যে ছবিটা দিয়েছি দেখো, এটা হচ্ছে চায়ের একটা বাগিচা বা চায়ের একটা বাগান বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে চা কি জাতীয় উদ্ভিদ? চিরহরিৎ জাতীয় বা চিরহরিৎ বৃক্ষ আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা কোন অংশের চা জগৎ বিখ্যাত? পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা হচ্ছে জগৎ বিখ্যাত। ভেরি গুড। আচ্ছা চাকে বাগিচা ফসল কেন বলা হচ্ছে? যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কি বলবে তোমরা? তখন এরকম ভাবে বলতে হবে যে অনুকূল ভৌগোলিক সুবিধা যুক্ত বৃহদায়তন কোনো বাগানে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে। ঠিক আছে, এটা তো আর সেই ধান গমের মতো নয় যে এটা আমরা বাড়িতে ব্যাপক পরিমাণে মজুত করে রাখবো। তাহলে সম্পূর্ণ কি করা হচ্ছে? বাণিজ্যিক উদ্দেশ্যেই এইসব ফসলের চাষ করা হয়, তাদেরকে বাগিচা ফসল বলা হচ্ছে। যেমন চা, কফি, তামাক, কাজু বাদাম প্রভৃতি। ঠিক আছে, চায়ের পাশাপাশি এগুলোকেও বলা হয়। এছাড়াও বাগান ভিত্তিক দেখবে আমরা বিভিন্ন জায়গায় শুধু আমের বাগান হয়, জামের বাগান হয়, নারকেল বাগান হয়, কলা বাগান হয়। এরকম ধরনের যখন একসঙ্গে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপক অংশ জুড়ে চাষ করা হয়, তখন সেটাকে আমরা বাগিচা ফসল বলতে পারি বা বলা হয়। বুঝে যাচ্ছে তো? আচ্ছা, এরপরে আমরা জানবো সেটা হচ্ছে চায়ের গুরুত্ব এবং ব্যবহার। চায়ের গুরুত্ব ব্যবহার আলাদা করে নির্দিষ্টভাবে তোমাদেরকে সামনে বিশ্লেষণ করার কিছু নেই। যেটা মূলত হিসাবে আমরা জানি, চা ট্যানিক অ্যাসিড যুক্ত থাকে এবং মাদক বর্জিত। এ মৃদু উত্তেজক পানীয় হিসাবে আমরা এটাকে পান করে থাকি। ঠিক আছে, অনেকের দেখবে প্রেশার লাগছে, একটু চা খাই, টেনশন হচ্ছে, একটু চা খায়, অফিসের বস বকছে, একটু চা খাই, একটু রিল্যাক্স ফ্রি হতে চায়,
ঠিক আছে। আবার অনেকে যারা রাত জেগে ডিউটি করে, রাত জেগে কাজ করে, তাদের ক্ষেত্রেও চা খাওয়ার প্রবণতা আছে, যে ঘুম পাচ্ছে একটু চা খেলো, তাহলে ঘুমটা আর ধরলো না। এরকম ভাবে মানুষ বিভিন্ন সময় নিজের প্রয়োজনে চা খেয়ে থাকে। এই চা থেকে কি কি হচ্ছে? চা পাতা থেকে যে ট্যানিন পাওয়া যায়, ট্যানিন চামড়া শোধন করতে এবং বীজ থেকে প্রাপ্ত ক্যাফিন নানা কাজে ব্যবহার করা হয়। চায়ের বীজ থেকে, চা বীজ থেকে প্রাপ্ত তেল, এই চায়ের বীজ আছে, সেই চায়ের বীজ থেকে একটা তেল সংগ্রহ করা হয়, সেটাকে তেল, সাবান এবং প্রসাধনী দ্রব্য এবং সুগন্ধির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। দেখো আমি ছবি দেখিয়েছি, একটা অংশ ছোট্ট ছবি, এটা কিন্তু চা গাছের একটা, মানে চা গাছ থেকে প্রাপ্ত সেই বীজ থেকে তেল সংগ্রহ করা হয়েছে, সে বা এইখান থেকে সাবান প্রস্তুত করে, যেটাকে ভেষজ সাবান বলা হয়ে থাকে। ঠিক আছে, এমন সাবান তৈরি করা হয়, যার দামটাও বেশ ভালো, সচরাচর আমাদের এই লোকাল বাজারে খুব একটা পাওয়া যায় না। চা পাতা থেকে রক্তচাপ বৃদ্ধিকারী এবং রক্তে কোলেস্টেরল হ্রাসকারী ভেষজ ওষুধও প্রস্তুত করা হয়। ঠিক কোন কোন রোগের জন্য? রক্তচাপ বৃদ্ধিকারী, ঠিক আছে, এটা ব্লাড প্রেশারের জন্য, ব্লাড নিয়ন্ত্রণ থাকে, এবং কোলেস্টেরল হ্রাসকারী বিভিন্ন ভেষজ ঔষধও প্রস্তুত করা হয়ে থাকে। আচ্ছা, চা পাতা থেকে ভিটামিন এ এবং ভিটামিন সি তৈরি করা হয়। ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন সি এখান থেকে প্রস্তুত করা হয়ে থাকে। চায়ের শ্রেণী বিভাগ আছে। আমরা তো জানি এক ধরনের চা আছে, দোকান থেকে চা নিয়ে আসছে, সেই চাটাকে আমরা বাড়িতে ফোটাচ্ছি, খাচ্ছি। আবার শ্রেণী বিভাগ কি আছে? কি শ্রেণী বিভাগ আছে? বলছে প্রস্তুত প্রণালী অনুযায়ী চাকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কালো চা। কি সেরকম? চা পাতাকে শোকানো হয় ফার্স্টে, তারপর গুঁড়ো করা হয়, তারপরে সেটাকে আগুনে সেঁকা হয়, আগুনে সেঁকে চালনির সাহায্যে ছাঁকা হয়, চেকে কালো রঙের চা তৈরি করা হয়। ভারতের চা হচ্ছে এই প্রকারের চা বিখ্যাত ভারতে। ঠিক আছে, এবং বিশ্বে সর্বাধিক প্রচলিত হচ্ছে এই কালো চা। কালো চায়ের পরে সবুজ চা। দেখবে এখন একটু বেশি যারা ফ্যাশন কনসাস বলতে পারি, যারা ডায়েট করে থাকে, প্রায় সময় আমরা তাদের মুখে শুনতে পাই গ্রিন টি, যে দাদা তুমি গ্রিন টি পান করো, ভাই তুমি গ্রিন টি পান কর। গ্রিন টি এখন আমাদের দৈনন্দিন জীবনে যেন মানে নর্মাল চা তো খাচ্ছি, কিন্তু যারা চায়ের ওই নির্দিষ্ট আগে যে চা খেত, তার পরিবর্তে এখন গ্রিন টি খাওয়ার ঝোঁক এখন বেশ বেড়েছে আমাদের এই ভারতবর্ষে। ঠিক আছে, এবার হচ্ছে স্টক চা। এই চাটা আমাদের এইখানে সেরকম ভাবে প্রচলিত নয়, এটা হচ্ছে মূলত রাশিয়াতেই লক্ষ্য করা যায়। সেটা কিভাবে তৈরি করা হচ্ছে? চা পাতাকে গুঁড়ো করা হয়, করে মাখন মশলা মিশিয়ে এবং মাখন মশলা ইত্যাদি মিশিয়ে একসঙ্গে জমাটবদ্ধ করে রেখে দেওয়া হয়। তারপরে সেটিকে সঠিক যখন চা খাওয়ার প্রয়োজন হয়, তখন সেটাকে কাজে লাগানো হয়। তাহলে কটি, মানে কি কি ধরনের চা তাহলে লক্ষ্য করা যাচ্ছে? তিনটি, তাই তো? কি কি চা বলো? কালো চা, সবুজ চা, আর হচ্ছে স্টক চা। ভেরি গুড। তো তার মধ্যে এবার ব্যবহার, আমাকে একটু দুটো ব্যবহার বলো। আচ্ছা, মৃদু উত্তেজক পানীয় হিসাবে আমরা চাকে ব্যবহার করে থাকি, আর ট্যানিন চামড়া শোধন করতে ব্যবহার করা হয়, তেল থেকে সাবান, প্রসাধনী দ্রব্য ব্যবহার করা হয়, চা পাতা থেকে ভিটামিন সি এ প্রস্তুত হয়। বাহ, ভেরি গুড। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চায়ের ব্যবহার শ্রেণীবিভাগ তো জানলাম। চা চাষটা কিভাবে চায়ের চাষ হচ্ছে সেটা আবার এবার আমরা জানবো। আমি তোমাদের প্রত্যেকটা ফসল পড়ানোর ক্ষেত্রেই বলছি, দেখবে প্রত্যেকটা ফসল পড়ানোর ক্ষেত্রে অনুকূল ভৌগোলিক পরিবেশের যে নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, প্রত্যেকটার কিন্তু প্রায় একই পয়েন্ট আমরা লক্ষ্য করতে পারছি, তাই না?
আচ্ছা, প্রথমে প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তো চা উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল। এই জলবায়ুর মধ্যে কি কি রয়েছে? জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তুষারপাত এগুলো রয়েছে। প্রথমে উষ্ণতা আমরা দেখি যে চা চাষ করার জন্য নির্দিষ্ট কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়। দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া, যেটা গড়ে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড চা চাষের জন্য কিন্তু আদর্শ। ঠিক আছে। আচ্ছা, শীতকালে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতা আবার চা চাষের পক্ষে ক্ষতিকর। যদি অতিরিক্ত কম উষ্ণতা হয় তখন আবার চায়ের পক্ষে এটা কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আবার বলা হচ্ছে গ্রীষ্মকালে, গরমকালে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চায়ের ফলন ভালো হয়। ঠিক আছে, এটা গেল উষ্ণতা। বৃষ্টিপাত, কিরকম বৃষ্টিপাতের প্রয়োজন হয়? চা চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ হওয়ায় পর্যাপ্ত বৃষ্টিপাত কত? 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের জন্য আদর্শ। ঠিক আছে। দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া চা চাষের পক্ষে ক্ষতিকর। দীর্ঘদিন ধরে যদি বৃষ্টি না হয় এবং শুষ্ক আবহাওয়া যদি অনেকদিন ধরেই লক্ষ্য করা যায়, সেটা কিন্তু চা চাষের জন্য ক্ষতিকর হিসাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে। প্রতি মাসে বৃষ্টিপাত চা চাষের পক্ষে খুবই উপযোগী। যদি প্রত্যেক মাসে অল্প করেও বৃষ্টিপাত হয় বা একটু সামান্য আর্দ্রতা লক্ষ্য করা যায়, সেটা চা চাষের বা চা ফলন বৃদ্ধি করার জন্য খুব উপকারী সেটি। দেখো তোমরা চায়ের বাগিচা আমি এখানটায় দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় কিভাবে চা, দেখো বৃষ্টিপাতের মধ্যেও মাথায় ছাতা খাটিয়ে চা পাতা সংগ্রহ করা হচ্ছে। বড় চা বাগিচা পাশে একটা দেখানো হয়েছে। চা চাষে আর্দ্রতা কেমন প্রয়োজন? চা চাষে উচ্চ আর্দ্রতা 68 থেকে 96% পর্যন্ত আর্দ্রতা থাকলে চা চাষ ভালো হয়। তুষারপাত কেমন হওয়া উচিত? অধিক তুহিন ও তুষার চা চাষে বেশ ক্ষতিকর। মানে যদি অতিরিক্ত পরিমাণে বরফপাত হয়, তুষারপাত হয়ে থাকে এবং চায়ের যে পাতাগুলো রয়েছে যদি অনেকদিন ধরে বরফ জমে থাকে, তাহলে কিন্তু সেটা চায়ের জন্য, ওই চাষের জন্য ক্ষতিকর। ঠিক আছে। এই গেল আমাদের প্রাকৃতিক পরিবেশ। কি কি বললাম? জলবায়ুর মধ্যে প্রথম জলবায়ু একটা অংশ, জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা আর তুষারপাত বললাম, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আরো কয়েকটি অংশ, সেটা রয়েছে যে ছায়া প্রদানকারী বৃক্ষ বা ছায়াদানকারী বৃক্ষ। অনেক সময় যে গ্রীষ্মের বলা হচ্ছে, গ্রীষ্মের কথা, যদি প্রখর সূর্য তাপটা সরাসরি চা বাগানে বা চা বাগিচায় পড়ে, তো সেটা দেখা গেল অনেক সময় চায়ের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। সেই জন্য সরাসরি চা প্রথমে না পড়ে বড় বড় গাছ লাগানো হয়। দেখো ছবিটা, দেখো ছবিটার মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে, এরকম চা বাগানের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম বড় বড় গাছ লাগানো হয়ে থাকে, যাতে সরাসরি সূর্যের প্রখর তাপটা চা গাছের গায়ে না লাগে। ঠিক আছে, এটা কিন্তু একটা অন্যতম পয়েন্ট চা চাষের জন্য, অনুকূল পরিবেশের জন্য। মাটি, চা চাষ মূলত লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ দোআঁশ মাটিতেই সব থেকে ভালো হয়, এবং যে মাটি অম্লধর্মী হবে এবং পিএইচ এর মান হবে 4 থেকে 6 এর মধ্যে, এবং যেখানে পাহাড়ের উচ্চ পার্বত্য অঞ্চলে বা পার্বত্য পাদদেশীয় অঞ্চলে যেখানে পর্জল মাটি এবং ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ মাটি যেখানে রয়েছে, সেখানেও চা চাষ ভালো হয়। দেখো আমি একটা ছবি দেখিয়েছি নিচে, চায়ের মাটিটা ঠিক এরকমই হয়। জমি কেমন হওয়া উচিত? প্রচুর বৃষ্টিপাত, তোমরা দেখেছো 200 থেকে 250 সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাত প্রয়োজন, মানে অনেকটাই। তাই প্রচুর বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় যদি জল যাতে না দাঁড়ায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য দেখবে চা গাছ অধিকাংশই
পাহাড়ের ঢালু জমিতে, পাহাড়ের ঢালু অংশে চা চাষ করা হয়, যেখানে সহজে জল দাঁড়াতে পারবে না। পাহাড়ের ধাপ কেটে কেটে বিভিন্ন জায়গাতে এইভাবে, বা যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে, সহজে জলটা ওই চা বাগান থেকে চলে যাবে, সেখানেই কিন্তু চা চাষ করা হয়ে থাকে। সেটা কি বলা হচ্ছে, বলছে 1000 থেকে 2000 মিটার উচ্চতায় খাড়া ঢালযুক্ত ধাপ জমিতে ধাপ কেটে কেটে সেইখানে চা চাষ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই সঙ্গে আমরা একটা তথ্য জানি যে চা গবেষণাগার, যেটা ভারতবর্ষের চা গবেষণাগার অসমের জোরহাটে অবস্থিত করছে। ঠিক আছে, অসমের জোরহাট রয়েছে, সেইখানেই চা গবেষণাগার কেন্দ্রটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে কোন অংশটা পড়লাম? চা চাষের অনুকূল পরিবেশের প্রাকৃতিক শর্ত, তাই তো? প্রাকৃতিক শর্তের মধ্যে প্রথম যেটা আমরা পড়লাম জলবায়ু, তারপর পড়লাম কি? ছায়াদানকারী বৃক্ষ, মাটি, আর রয়েছে জমি। মনে থাকবে? ভেরি গুড। চা গবেষণাগার যেটা বললাম, এই ভারতবর্ষের চা গবেষণাগার কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? অসমের জোরহাটে এই চা গবেষণাগার কেন্দ্রটা লক্ষ্য করা গেছে। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমি যা বললাম চা চাষ সম্পর্কিত বা চা সম্পর্কে, কারোর কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি। আচ্ছা, আমাকে বলো তো, যে চা চাষ বৃষ্টির প্রচুর হলেও কেন চা গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর? চা গাছের গোড়ায় জল দাঁড়ালে কি হয়? চা গাছ নষ্ট হয়ে যাবে, তাই তো? সেই জন্য চা গাছ বা চা চাষ মূলত কোন অঞ্চলে হয়? পাহাড়ি ঢালু জমিতে চা চাষ হয়ে থাকে। কিছু কিছু সমতল জমিতেও চা চাষ হয়ে থাকে, কিন্তু সেখানে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হতে হবে। ঠিক আছে, জল নিকাশি ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে এই যে চা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থেকে চা গাছের ক্ষতি হবে। জল নিকাশি ব্যবস্থা দিয়ে ড্রেনের মাধ্যমে জলটাকে পাস করে দিতে হবে। ঠিক আছে। এবার আমরা জানবো অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। যে চা চাষ করতে গিয়ে কি কি অর্থনৈতিক বা কোন অর্থনৈতিক অংশগুলো হলে চা চাষকে লাভজনক বা বাণিজ্যিক হিসাবে বেশ সফলতা লাভ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে শ্রমিক। ঠিক আছে, মূলত চা চাষ শ্রমিক নির্ভর, শ্রম নির্ভর একটা চাষ। ঠিক আছে, এখানটাতে কিন্তু ব্যাপক পরিমাণে তুমি পাহাড়ের ঢালে উন্নত যন্ত্রপাতি বা বিভিন্ন কিছু দিয়ে এখানে বীজ বপন করা যাবে না, বা এখান থেকে চা পাতাকে সেইভাবে সংগ্রহ করা যাবে না। শ্রমিকটা কেন প্রয়োজন? কারণ আমি শুরুতেই তোমাদের বলছিলাম যে চা পাতা যখন আমরা সংগ্রহ করব, তখন খুব নিখুঁতভাবে, সঠিকভাবে চিহ্নিত করতে হবে যে কোন পাতাগুলো আমাদেরকে চায়ের গাছ থেকে তুলে নিতে হবে। সব পাতা তুললেই কিন্তু সেই পাতা থেকে চা আমরা পাবো না। ঠিক আছে, এই চা কুঁড়ি, দেখো বলছে 2টি কচি পাতা ও 1টি কুঁড়ি সঠিকভাবে চিহ্নিত ছোট ও সরু আঙুলযুক্ত সস্তা সুলভ মহিলা ও শিশু শ্রমিকের প্রয়োজন হয়। দেখবে চা যে বাগান রয়েছে, সেই বাগানে যদি কোনো শ্রমিকের যে আধিক্য দেখা যায়, বিশেষ করে চা পাতা তোলার জন্য 90% বেশি বা 90% প্রায় মহিলা শ্রমিককেই দেখা যায়। কারণ তারা নিখুঁতভাবে চিনে তাদের ছোট্ট ওই নরম আঙুল দিয়ে তারা ওই 2টি কচি পাতা আর 1টি কুঁড়িকে খুব সহজেই সেখান থেকে তুলে নিতে পারে। ঠিক আছে, এবং এখানে যে শ্রমিকের পুরুষ শ্রমিক লাগবে না তা নয়, পুরুষ শ্রমিক তো লাগবে। তারা যখন কঠোর যে পরিশ্রম যেটা রয়েছে, যেটা জমি কর্ষণ, বীজ বপন থেকে শুরু করে গাছের সঠিক পরিচর্যা করা, ডাল ছাঁটা, কারণ ডালটাকে বৃহৎ বড় করা যায় না, দেখে ছেটে ছেটে
ছাঁটাই করে সঠিক একটা নির্দিষ্ট আকার দিয়ে রাখতে হয়। ঠিক আছে, সেখানে কর্মঠ এবং পরিশ্রমী শ্রমিক প্রয়োজন হয়। দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা দার্জিলিং জেলার কোনো একটা বাগানের বাগানের চিত্র। দেখো পিছনে এরকম একটা ঝুড়ি লাগানো থাকে। ঠিক আছে, সেই ঝুড়িটা তারা মাথার সাথে একটা বেল্ট টাইপের আছে, কাপড় টাইপের আছে, সেটা দিয়ে তারা আটকে রেখেছে। আটকে রেখে পেছনের ঝুড়িতে তারা এরকম ভাবে চা পাতাটাকে সামনে থেকে তুলছে, তুলে এরকম ভাবে তারা তাদের ঝুড়িটাকে সম্পূর্ণ করে তুলছে। একটা নির্দিষ্ট চা বাগানের শুরু থেকে তারা শুরু করে, নির্দিষ্ট অংশ থেকে শুরু করে এরকম ভাবে তারা নির্দিষ্ট অংশে এতটুকু জায়গা থাকলো, সেইভাবে যতটুকু তারা হাত পাবে পরপর চা পাতাকে তারা সংগ্রহ করবে, করে করে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই চা পাতাকে সংগ্রহ করা হয়ে থাকে। মূলত এই কাজটা করে থাকে মহিলা শ্রমিকরাই। ঠিক আছে, আচ্ছা, চা চাষ বা চা বাগান সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। কারণ শুরুতে যদি আমরা এই চা বাগান বা চা বাগিচা তৈরি করতে শুরু করি, শুরুতে কিন্তু বেশ কয়েক বছর, দু চার বছর, 2-3 বছর এখান থেকে কোনো চা পাতা আমরা সংগ্রহ করতে পারবো না। আমি আগের ছবিটা দেখালাম, সবে মাটির মধ্যে যদি যে চা পাতাটা গাছটা রোপণ করা, বীজ রোপণ করা হয়েছে, সঠিকভাবে সেই গাছটা বড় হবে, পরিচর্যা করা হবে, তারপর সেখান থেকে চায়ের পাতাটা আমরা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে চা বাগান পরিচর্যা করা, রাসায়নিক সার দেওয়া যাতে সঠিকভাবে বৃদ্ধি পায়, কীটনাশক প্রয়োগ করা এবং চা প্রক্রিয়াকরণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। কারণ চা প্রক্রিয়াকরণ করা একটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার, এটা যে কেউ করতে পারে না, তার জন্য সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। এবং এই যে চা বাগান থেকে পরিবহনের মাধ্যমে চাটাকে প্রথমে কারখানায় নিয়ে আসা, আবার সেখান থেকে চা প্রস্তুত করে বাজারজাত করা, এটাও কিন্তু অনেকটাই মূলধনের প্রয়োজন হয়। তো দেখো, পরিবহনের কথা বলতে বলতেই পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিবহন। চা বাগান থেকে কারখানা এবং কারখানা থেকে বাজারজাত করার জন্য যদি সঠিকভাবে রাস্তা এবং ভালো রাস্তা যদি না থাকে, তাহলে কিন্তু চা গাছকে বা চায়ের এটাকে আমরা সঠিকভাবে বাণিজ্যিকরণ করতে পারবো না। তার জন্য কি দরকার, এবং এই যে রপ্তানি করা হয় বিভিন্ন দেশে, সড়ক ব্যবস্থার পাশাপাশি আমাকে রেল এবং বিমানের যে উন্নত বিমান ব্যবস্থা, যে পাশাপাশি বা কাছাকাছি কোনো বিমানবন্দর থাকতে উচিত, সেখান থেকে চাটাকে সহজেই বিভিন্ন যে বিদেশে তাকে রপ্তানি করা যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে প্রক্রিয়াকরণ ও সহায়ক শিল্প। দেখো, যে ব্যবহারযোগ্য চা যেটাকে ব্যবহার করব আমরা সাধারণ মানুষেরা, উৎপাদন করতে বাগিচার মধ্যে নিকটে চা কারখানা থাকা দরকার। মানে এই বাগান থেকে খুব একটা বেশি দূরে যেত চায়ের কারখানা না হয়, কাছাকাছি থাকলে খুব ভালো হয়। এবং চা প্যাকিং এর জন্য পলিপ্যাক থাকা যেমন আবশ্যিক বা দরকার, প্লাইউড, কাঠ চেরাই কারখানা থাকাও আবশ্যক। মানে চা যখন নির্দিষ্টভাবে স্টোর করা হয়, বিভিন্ন জায়গায় পাঠানো হয়, আর নির্দিষ্ট কাঠের দেখবে বাক্স থাকে, সেই বাক্সের মধ্যে চায়ের প্যাকেট করে থলি করে সেখানে নির্দিষ্টভাবে রেখে দেওয়া হচ্ছে। তারপর সেগুলোকে সিল প্যাক করে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে, এবং আভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার বিভিন্ন জায়গায় এরপর এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল এই পর্যন্ত অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে কোন পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম? শ্রমিক, মূলধন, পরিবহন ব্যবস্থা আর প্রক্রিয়াকরণ ও সহায়ক শিল্প। ঠিক আছে, দেখবে আমরা আগে যে খাদ্য ফসলগুলো পড়েছি তার অর্থনৈতিক ফসলের মধ্যে এই প্রক্রিয়াকরণ ও সহায়ক শিল্প এই পয়েন্টটা কিন্তু ছিল না। এটা একমাত্র চা চাষের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পেরেছি বা দেখেছি। ঠিক আছে।
আচ্ছা, এবার চা উৎপাদক যে অঞ্চলগুলো লক্ষ্য করা যায় সেগুলো আমরা জানবো। দেখো, ম্যাপটা দেখে তোমরা সহজেই বুঝতে পারছো পশ্চিমবঙ্গ এবং আসাম, এই যে দুটি যে রাজ্যের যে ছবি দেখো, এই অংশেই কিন্তু সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয়। আগেও তোমাদেরকে তথ্যটা জানালাম যে ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যেই সব থেকে বেশি সর্বাধিক চা উৎপাদিত হয়। সেই জন্য আসামের রাজ্যটা দেখো, সবুজ রংটা খুব গাঢ়ভাবে দেখানো হয়েছে। তো ভারতে মূলত কি ধরনের চাষ করা হয়? কালো চা চাষ করা হয়ে থাকে। 1843 সালে দার্জিলিং এ প্রথম চা চাষ শুরু হয়। ঠিক আছে, এই সালটা মনে রাখবে। ভারতবর্ষের প্রথম চা চাষ শুরু হয়েছিল কোথায়? 1843 সালে দার্জিলিং এ। দুটি অঞ্চলেই এই চা চাষটা কেন্দ্রীভূত হয়ে আছে, ঠিক আছে, সেটা আমরা জানবো। এবং এছাড়া টি বোর্ড, মানে টি বোর্ড মানে যে এই যে পূর্ব ভারতের ও উত্তর পূর্ব ভারতের চা চাষের উৎপাদিত দ্রব্যগুলো সঠিকভাবে বিভিন্ন জায়গায় রপ্তানি করার উদ্দেশ্যে, বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে টি বোর্ড গঠন করা হয়েছিল কলকাতাতেই, ঠিক আছে, 1954 সালে। আচ্ছা, এখানে বলা হলো যে ভারতের এই যে চা চাষ মূলত দুটি অংশে কেন্দ্রীভূত। প্রথম যেটা অঞ্চল সেটা আমরা জানবো যে উত্তর পূর্ব ভারত সম্পর্কে। দেখো, এই যে পশ্চিমবঙ্গ আর আসাম, এই পশ্চিমবঙ্গ আসাম এই দুটো রাজ্য নিয়েই উত্তর পূর্ব ভারতের অন্তর্গত হচ্ছে। তো বলা হচ্ছে ভারতের 75% চা বাগিচায় দুটি রাজ্যের 87% চা উৎপাদন করে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ আসাম মিলে। বলছে আসামে প্রায় 750টি মতো বাগিচা লক্ষ্য করা যায়। তার মধ্যে 57% চা উৎপাদন করে এই রাজ্যটি। তাহলে 27%-এর মধ্যে 57% অসম চা উৎপাদন করে প্রথম স্থান অধিকার করে। এর মধ্যে আবার দুটি জায়গায় লক্ষ্য করা যায়। এক হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায়। কোন কোন জেলাতে? লখিমপুর জেলা, ডিব্রুগড়, শিবসাগর, দরম, কামরূপ, নওগাঁ, এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। আর হচ্ছে সুরমা উপত্যকা, কাছাড় জেলাতে চা চাষ অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গ হচ্ছে দেশের দ্বিতীয় প্রধান চা উৎপাদক একটি রাজ্য। পশ্চিমবঙ্গে প্রায় 30% চা দুটি অঞ্চলে উৎপাদিত হয়। একটা হচ্ছে ডুয়ার্স তরাই অঞ্চল, যেটা রয়েছে মানে হিমালয়ের পাদদেশীয় যে অঞ্চল, সেখানটাতে সমভূমি, এই জায়গাটা হচ্ছে সমভূমি অঞ্চল, ঠিক আছে। এই সমভূমিতে কোন কোন অংশে বা কোন কোন ব্লকে গড়ে উঠেছে? মাল, মেটেলি, চালসা, হাসিমারা, নকশালবাড়ি, কালচিনি, কুমারগ্রাম, জয়ন্তী, এইসব জায়গাগুলোতে প্রচুর চা বাগান লক্ষ্য করা যায়। আর একটা রয়েছে দার্জিলিং এর পার্বত্য অঞ্চল। দার্জিলিং জেলার বিখ্যাত দার্জিলিং যে সুগন্ধি চা, সেটা একমাত্র এই দার্জিলিং এর কাছাকাছি, যেটা হ্যাপি ভ্যালি, লোপচু, মকাইবাড়ি, বিজনবাড়ি, বাদামতাম এই অংশে রয়েছে। এই অংশে চাষ করা হয়ে থাকে। যদি তোমাদের বলা হয়ে থাকে দার্জিলিং এর কয়েকটি চা বাগানের নাম, তোমাদের কিন্তু এইগুলোই বলতে হবে, হ্যাপি ভ্যালি, লোপচু, বাগানবাড়ি, বিজনবাড়ি, এগুলো, ঠিক আছে। আচ্ছা, উত্তর পূর্ব ভারতটা আমরা জানলাম। এবার হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ ভারত। দেখো, এই দক্ষিণ ভারতের ছবিটা দেখো, ম্যাপটা দেখলে বুঝতে পারবে। কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুতে এই যে তিনটি রাজ্য মিলিয়ে ভারতবর্ষে প্রায় 9% চা উৎপাদিত হয়, ঠিক আছে। তামিলনাড়ুতে হয়, দক্ষিণ ভারতে সব থেকে বেশি হয়। কেরল হচ্ছে চতুর্থ স্থান অধিকার করে চা চাষের ক্ষেত্রে, আর কর্ণাটক হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে, ঠিক আছে। এছাড়াও তোমার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, সিকিম, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে কিছু কিছু পরিমাণ চা চাষ করা হয়ে থাকে। বোঝা গেল এইটুকু চা চাষের বিভিন্ন আঞ্চলিক বন্টনগুলো। আচ্ছা, চা উৎপাদন কেমন হয়? চা উৎপাদন হচ্ছে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান কারা অধিকার করে আছে বলো? আগে বলেছি আমি,
চীন, তাই তো? আর ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য আসাম। আচ্ছা, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়, আর তামিলনাড়ু তৃতীয়। ভেরি গুড। তো বাণিজ্যের কিভাবে বাণিজ্য করা হয় এই চা চাষটাকে নিয়ে? চা রপ্তানিতে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। আভ্যন্তরীণ চাহিদা কম থাকার জন্য মোট উৎপন্ন চায়ের প্রায় 45% চা কি করা হচ্ছে, কলকাতা বন্দরের মাধ্যমে। যেহেতু উত্তর পূর্ব ভারতের একটা কলকাতা বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর, সেজন্য কলকাতা বন্দরের মাধ্যমে ব্রিটেন, রাশিয়া, সুদান, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে এই চা চাষগুলো মানে চা রপ্তানি করা হয়। এরকম দেখো প্যাকেট করা হয়, প্যাকেটজাত করে এরকম ভাবে চা রপ্তানি করা হয়। যদি তোমরা জিজ্ঞাসা করা হয় কোন কোন দেশে ভারত চা রপ্তানি করে থাকে, তখন কিন্তু এই দেশগুলোর নাম বলতে হবে। আচ্ছা, ভারতে চা চাষের কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কি কি ধরনের? যেমন এই যে আমরা চা বাগানগুলো দেখি, সবই হচ্ছে প্রাচীন চা বাগান, বহু দিন ধরে। কোনো চা বাগানে 30, 40, 50, 60, 100 বছর, 150 বছরও হয়ে গেছে, এবং সেখান থেকে যে উন্নত মানের বা ভালো চা আসবে সেটা একটু কমে গেছে। চায়ের স্বল্প উৎপাদনশীলতা, যত চা বাগান আমরা দেখি সেখানেও হেক্টর প্রতি অনেকটাই চা উৎপাদন কম হয়। নতুন চা বাগানের অভাবও খানিকটা লক্ষ্য করা যায়। আবার বলা হচ্ছে অন্যান্য পানীয়ের জনপ্রিয়তা, বিভিন্ন যে কফি আছে বা মানুষ এখন একটু আধুনিক হতে চাইছে, ভাবছে চাটা বহুদিন ধরে খাচ্ছি, নতুন কিছু আমরা টেস্ট করে দেখি, সেক্ষেত্রেও এটা লক্ষ্য করা যায়। ভারতীয় চাষের বহুমুখিতার অভাব, যে চা চাষটাকে সেভাবে আর একটা নিত্য নতুন চিরাচরিত পদ্ধতিতে চা চাষ করা হয়। জমির উর্বরতাও বিভিন্ন হ্রাস করা যায়, এবং হচ্ছে চায়ের বাজারজাতকরণের প্রতিযোগিতার যথেষ্ট লক্ষ্য করা যায়। অন্যান্য জায়গায় চায়ের দাম যতটা কম হয়, আমাদের ভারতবর্ষের চায়ের দাম অনেকটাই বেশি। ফলে কি হচ্ছে, সস্তার চা এই প্রতিযোগিতায় আর বাজারে টিকে থাকতে পারছে না। ঠিক আছে? তো দেখো, প্রথমে চাটাকে আমি একটু চায়ের যে উৎপাদন পদ্ধতি একদম পুরো আমাদের বাড়িতে আসার আগে পর্যন্ত দেখিয়েছি আমি। চা গাছটাকে প্রথম পাতাকে সংগ্রহ করা হলো, সংগ্রহ করে চা পাতাগুলো আউটডোরে মানে বাইরে এগুলোকে শুকানো হচ্ছে। চা পাতায় যদি যে জলজ অংশ থাকে সেটাকে রৌদ্রের মাধ্যমে শুকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটাকে আবার ঘরের মধ্যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পদ্ধতিতে আবার আরেকবার শুকানো হবে। এবার দেখো এইটা কি করা হচ্ছে, চা চাষটাকে আবার এই পাতাগুলোকে নির্দিষ্ট একটা পাত্রে ফেলে আবার সেগুলোকে গরম করা হচ্ছে, যে অতিরিক্ত জলটা আবার যাতে বেরিয়ে যায়, কারণ যদি জল থাকে তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। তারপরে কি করা হচ্ছে, এটা আবার মেশিনের বিভিন্ন সাহায্যে এটাকে আবার রোল করা হচ্ছে। করার ফলে ড্রাইং করে এই চায়ের পাতাগুলো আমরা শুকনো অবস্থায় চা পাতাটাকে আমরা পাচ্ছি। ঠিক আছে? তারপর এরকম ভাবে বাক্সজাত করা হচ্ছে, প্যাকেটজাত করা হচ্ছে, করে এগুলোকে বাজারজাত করে দেওয়া হচ্ছে। এই গেল আমাদের চা চাষের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য। ঠিক আছে? চায়ের শ্রেণীবিভাগ জানলাম, পরিবেশ জানলাম, অর্থনৈতিক পরিবেশ, উৎপাদন, বাণিজ্য সবই জানলাম। এখান থেকে আলোচনার সময় আমি তোমাদেরকে গুরুত্ব কিছু প্রশ্ন আলোচনা করেছি। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদেরকে আবার দিয়েছি, তোমরা এগুলো খুব ভালোভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে আমি এখান থেকে তোমাদেরকে আবার প্রশ্ন জিজ্ঞাসা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে এবং এই অংশগুলো তোমরা একবার খুব ভালোভাবে দেখে আসবে। থ্যাংক ইউ।